আর্থনা শীর্ষ সম্মেলনে যোগ দিতে কাতারে প্রধান উপদেষ্টা। দোহায় লাল গালিচা সংবর্ধনা। 4 দিনের সফরে গুরুত্ব পাবে শ্রমবাজার ও জ্বালানি সহযোগিতা। ছিনতাই দেখে চিৎকার, ক্ষুব্ধ হয়ে ঢাকা পলিটেকনিকের ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা। তেজগাঁওয়ে ঘটনাস্থলের কাছে পুলিশের টহল টিম থাকলেও এগিয়ে আসেনি, অভিযোগ স্বজনদের। সীমান্তে 5 বছরে বিএসএফের গুলিতে 151 বাংলাদেশি নিহত। সবচেয়ে বেশি হত্যা রংপুর বিভাগে। চোরাচালান বন্ধ ও সহিংসতা কমাতে দ্বিপাক্ষিক চুক্তিতে জোর দেওয়ার পরামর্শ। ভরা মৌসুমেও অস্থির পেঁয়াজের বাজার। রাজধানীতে সপ্তাহের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে 15 টাকা। অতিরিক্ত মজুদকে দুষছেন পাইকাররা, কঠোর নজরদারির পরামর্শ। পাল্টাপাল্টি হামলার মধ্যেই যুদ্ধ বন্ধে দ্বিপাক্ষিক আলোচনার প্রস্তাব পুতিনের। বৈঠকে বসতে রাজি জেলেনস্কিও। ট্রাম্পের হুঁশিয়ারির পরই সুর নরম 2 নেতার। সকালের সময়ের সঙ্গে আছি আমি সাখাওয়াত হোসেন শাহ। 4 দিনের সফরে কাতারে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। স্থানীয় সময় রাত 9:45টার দিকে তিনি দোহায় পৌঁছান। সেখানে তাকে অভ্যর্থনা জানান কাতারের প্রোটোকল প্রধান ইব্রাহিম ফাকরু। প্রধান উপদেষ্টার এই সফরে বাংলাদেশিদের জন্য শ্রমবাজার সম্প্রসারণ ও জ্বালানি সহযোগিতা সহ বিভিন্ন ইস্যুতে বেশ কিছু বৈঠক হবে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। দোহায় আর্থনা সম্মেলনের পাশাপাশি সাইডলাইনে শুধু রোহিঙ্গা ইস্যুতে আরেকটি সেশনে অংশ নেবেন ডক্টর ইউনুস। স্থানীয় সময় সোমবার রাত 9:45টার দিকে কাতারের রাজধানী দোহার হামাদ বিমানবন্দরে অবতরণ করে প্রধান উপদেষ্টাকে বহনকারী ফ্লাইট। এরপর তাকে দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা। অভ্যর্থনা জানান কাতারের প্রোটোকল প্রধান ইব্রাহিম ফাকরু। এর আগে কাতার আমিরের আমন্ত্রণে আর্থনা সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়েন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সন্ধ্যার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। আমরা দুটো বিষয়ে এটার উপরে প্রধান উপদেষ্টার কাতার সফরের বিস্তারিত জানাতে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রেস উইং। জানানো হয় মূলত কাতারের শেখ পরিবারের আমন্ত্রণে আর্থনা সম্মেলনে যোগ দেবেন তিনি। মূল ইভেন্টের বাইরে রোহিঙ্গা সংকট নিয়ে আলাদা কনফারেন্সে আন্তর্জাতিক সহযোগিতা চাইবে বাংলাদেশ। ক্রাইসিসের উপরে একটা বড় প্রেস সচিব জানান কাতার সফরে দেশটির আমির তামিম বিন হামাদ আল থানির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন ডক্টর মোহাম্মদ ইউনুস। এছাড়াও সাইডলাইনে বেশ কিছু দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠকে ব্যস্ত সময় কাটাবেন প্রধান উপদেষ্টা। কাতারে বাংলাদেশি শ্রমবাজার সম্প্রসারণ, ব্যবসা বাণিজ্য, ভিসা উন্মুক্তকরণ, জ্বালানি সহযোগিতা সহ বিভিন্ন ইস্যু গুরুত্ব পাবে। আমরা চাই কাতারটা আরো সুদৃঢ় হোক, আমরা যাতে তাদের সব ধরনের এনার্জি কোঅপারেশন করতে পারি এবং তাদের থেকে আমরা প্রচুর ইনভেস্টমেন্ট বাংলাদেশে আনতে পারি এবং কাতারের যে শ্রমবাজার সেখানে যেন আরো বাংলাদেশি যুক্ত হতে পারেন, এগুলো আমাদের ইচ্ছা। এবং এই বিষয়গুলো অনেকগুলো মিটিং হবে এবং আমাদের এই কথাগুলো বারবার আমরা বলবো। 4 দিনের সফর শেষে আগামী 25 এপ্রিল দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ভারত সীমান্তে গত 5 বছরে বিএসএফের গুলিতে প্রাণ গেছে 151 জন বাংলাদেশির। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী শুধু রংপুর বিভাগেই হত্যার ঘটনা 40%। সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনতে নানা সময় ভারত প্রতিশ্রুতি দিলেও দৃশ্যত তা পরিলক্ষিত হয়নি। বিশ্লেষকদের মতে সীমান্ত হত্যা কমাতে দুই দেশকে কোঅর্ডিনেটেড বর্ডার ম্যানেজমেন্টে গুরুত্ব দিতে হবে। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। 4096 কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ ভারত সীমান্তের একটি বড় অংশই রংপুর বিভাগের 6 জেলাকে ঘিরে। কৃষি সহ নানা কাজে এসব অঞ্চলের মানুষের যাতায়াত রয়েছে সীমান্তে। আবার এই সুযোগকে কাজে লাগিয়ে একটি চক্র জড়িয়েছে চোরাচালানেও। তবে দুই দেশের চুক্তি অনুযায়ী সরাসরি হত্যা গ্রহণযোগ্য না হলেও ভারতীয় সীমান্তরক্ষীর হাতে হত্যার ঘটনা ঘটছে প্রতিনিয়ত। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য মতে গত 5 বছরে সীমান্তে প্রাণ হারিয়েছে 151 জন বাংলাদেশি। এর মধ্যে 61 জনই রংপুর বিভাগের। সীমান্তে বসবাসকারীদের অভিযোগ, বিএসএফের অতিরিক্ত বল প্রয়োগের ফলে সবসময়ই আতঙ্কে থাকতে হয় তাদের। আমরা এই গ্রামে বাস করতে পারছি না কেন, কখন রাতের মধ্যে সে আসিয়া আঘাত করে আমাদেরকে। দিনের বেলায় যারা কৃষি কাজ করে তাদেরকে দেখিয়ে ওরা মনে করে যে এরাই বেঁধে চোরাচালান, এই জন্য অনেক সময় প্রায় ফায়ার করে। নিরাপত্তা একদমই নাই। আমরা বর্ডারে কিভাবে বসবাস করব? বিভাগে সবথেকে বেশি নিহতের ঘটনা ঘটছে লালমনিরহাট জেলায়।
গেল 5 বছরে এই জেলায় বিএসএফের হাতে নিহত হয়েছেন 19 জন। সবশেষ 17 এপ্রিল বিএসএফের হাতে নিহত হন হাসিবুল নামে এক যুবক। হাসিবুলের স্বজনদের অভিযোগ, ওই দিন দুপুরে সিঙ্গিমারি সীমান্তে ঘাস কাটতে গেলে বাংলাদেশ অংশে ঢুকে হাসিবুলকে ধরে নিয়ে বিএসএফ হত্যা করে। রাইফেলের গোড়া দিয়ে কলজে টলজে পাত দিয়ে আমার ছেলে মারি ফেলে দুইজনে একটা 18 মস্ত করে ফিকিয়ে গাড়ি তুলে নিয়ে গেছে। বুক খালি হয়েছে, আর জনে কেউ বুক খালি হয় না, কোনো মায়ের সন্তান যেন হারা লাগে না, আমি এটা সূক্ষ্ম বিশ্বাস। বিশ্লেষকদের মতে সীমান্তে হত্যা বন্ধে দুই দেশকে কোঅর্ডিনেটেড বর্ডার ম্যানেজমেন্টে গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর মানসিকতারও পরিবর্তন দরকার। রেগুলেশন বা অথরিটির যে চুক্তিগুলো রয়েছে, এই চুক্তিগুলোর আন্ডারে সেখানে কিন্তু স্পষ্টভাবে বলা আছে যে কেউ যদি অবৈধভাবে কোনো দেশে অনুপ্রবেশ করে সেক্ষেত্রে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে। বিজিবি জানিয়েছে অনুপ্রবেশ ও চোরাচালান বন্ধ করা সহ সীমান্তে উত্তেজনা রোধে টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। সীমান্তের জিরো লাইনের 150 গজের ভিতরে কেউ অনুপ্রবেশ না করতে পারে এবং আমাদের লোকও যাতে ওই জিরো লাইন ক্রস করে না যেতে পারে, সেজন্য আমাদের যে বিওপি থেকে আমাদের টহল অব্যাহত রয়েছে। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। ভরা মৌসুমেও অস্থির পেঁয়াজের বাজার। দাম বৃদ্ধির কারণ হিসেবে মজুতের প্রবণতাকে সামনে আনছেন কৃষক ও ব্যবসায়ীরা। তবে এটিকে নেতিবাচক হিসেবে দেখছেন না কৃষি কর্মকর্তারা, বরং উৎপাদন খরচের বিপরীতে ন্যায্য মূল্য নিশ্চিতের পাশাপাশি বছর জুড়ে চাহিদা যোগানের ভারসাম্য হিসেবে দেখছেন তারা। এদিকে বর্তমান দামকে যৌক্তিক উল্লেখ করে অতিরিক্ত মজুত ঠেকাতে সরকারকে সজাগ থাকার তাগিদ কৃষি অর্থনীতিবিদদের। ফরহাদুর রহমানের রিপোর্ট। পেঁয়াজ সবসময় খাবারের স্বাদ বাড়ালেও মাঝে মাঝে দামের ঝাঁজে চলে যায় ক্রেতার নাগালের বাইরে। দেশি পেঁয়াজ যেখানে পাওয়া যাচ্ছে, পেঁয়াজের ঘাটতি দেখতেছি না, কিন্তু হঠাৎ করে পেঁয়াজের দাম এত বেড়ে যাওয়া, এটা আমাদের জন্য আসলেই কষ্টকর। 320 টাকা পাল্লা, 64 টাকা কেজি পড়ে যাইতেছে। মধ্যস্থতাভোগী যারা আছে এরাই আসলে ব্যবসাটা করছে, আর আমরা আমজনতা যারা আছি তারা কষ্টে আছে। সরকারি বিপণন সংস্থা টিসিবির তথ্য, সপ্তাহ ব্যবধানে রাজধানীর বাজারে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 10 থেকে 15 টাকা, মাস ব্যবধানে 25 টাকারও বেশি। কারণ হিসেবে মজুত প্রবণতাকেই দায়ী করছেন পাইকার ও আড়তদাররা। পেঁয়াজের একটু সমস্যা হচ্ছে এবং আমরা খুচরা বিক্রেতাকে ঠিক মতো দিতে পারতেছি না। কৃষক মজুদ যারা আছে সবাই স্টক করতেছে, রাখতেছে। গৃহস্থের কাছ থেকে মালটা কিনে নিয়ে স্টক করতেছে, মূলত এই কারণেই মুকামে মালটা একটু শর্ট। আসলে কি মজুদ বাড়ছে? দেশের বৃহৎ পেঁয়াজ উৎপাদনকারী অঞ্চল ফরিদপুর ও পাবনার কৃষক ব্যবসায়ীরা বলছেন স্বল্প মেয়াদী সংরক্ষণে ঝুঁকছেন অনেকেই। এতে চাপ পড়েছে বাজার সরবরাহে। 18-1900 এভাবে বাজার চলতেছে, এভাবে বাজার থাকলে কৃষক মোটামুটি ভালো থাকবে। স্টক পদ্ধতি মাল কিনতে হচ্ছে, এর বিনিময়ে বাজার দেওয়া। রাখি যদি না কেনে তাহলে পেঁয়াজের দাম তাড়াতাড়ি বাড়বে না। আগে 1300-1200 ছিল, এখন বর্তমান 2021 বাজার। কৃষি বিভাগ বলছে দেশে বছরে পেঁয়াজের চাহিদা 32 থেকে 35 লাখ মেট্রিক টন। গেল অর্থ বছর 36 লাখ মেট্রিক টন উৎপাদন লক্ষ্যমাত্রার বিপরীতে হয়েছে 34 লাখ টনের বেশি, আর 38 লাখ 21,000 টন উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এবার। কোন রকম ফলন বিপর্যয় ছাড়াই কৃষকের ঘরে উঠে গেছে গ্রীষ্মকালীন বা মরি কাটা পেঁয়াজ। এই অবস্থায় পেঁয়াজ সংরক্ষণে কোনো সংখ্যা দেখছেন না স্থানীয় কৃষি কর্মকর্তারা। আমরা কৃষকদেরকে বর্তমান মৌসুম যেটা পরামর্শ দিচ্ছি, সেটা পেঁয়াজটিকে কিছুদিন সংরক্ষণ করতে পারলে এটা বাজার মূল্য কিছুটা আরো বৃদ্ধি পাবে। আমরা একটা প্রকল্পের আন্ডারে 2 মৌসুমে 2 অর্থ বছরে প্রায় 600 এয়ার ফ্লোয়ার মেশিন দিব, যাতে কৃষক তার পেঁয়াজটিকে সংরক্ষণ করতে পারে। এদিকে পেঁয়াজের বর্তমান খুচরা মূল্যকে যৌক্তিক বললেও দাম বৃদ্ধি যেন লাগামহীন হয়ে না পড়ে সেদিকে নজরদারির পরামর্শ কৃষি অর্থনীতিবিদদের। 55-60 টাকা ভোক্তা পর্যায়ে, তো এটা খুব বেশি দাম না, এটা একটা স্বাভাবিক দাম। এর চাইতে যদি দাম না বাড়ে তাহলে আমাদের একদিকে যেমন ভোক্তা, অপরদিকে যেমন কৃষক, সবাই উপকৃত হবে। লক্ষ্য রাখতে হবে যে ব্যবসায়ী পর্যায়ে এবং আড়তদার পর্যায়ে দীর্ঘ সময় ধরে যেন পেঁয়াজটা ধরে রাখতে না পারে। স্থানীয় পর্যায়ে সংরক্ষণ প্রক্রিয়ায় ত্রুটি থাকলে দিন শেষে পেঁয়াজের সরবরাহ সংকটে পড়তে পারে বাজার, সেদিকে সজাগ থাকারও তাগিদ দিচ্ছেন তারা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। অর্থ বছরের আর 2 মাস বাকি থাকলেও অনেক শাখাতেই কর আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি রংপুর সিটি কর্পোরেশন। হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স শাখায় কর আদায় হয়েছে 60% কম। বিশেষজ্ঞরা বলছেন কর আদায়ে কর্তৃপক্ষ উদ্যোগী না হলে প্রভাব পড়বে নাগরিক সেবায়। তবে নগর কর্তৃপক্ষ বলছে রাজস্ব আদায়ে নিয়মিত মনিটরিং বাড়ানো হয়েছে। তরিকুল ইসলামের ছবিতে আব্দুর রশিদ জীবনের রিপোর্ট।
2012 সালে যাত্রা শুরুর পর থেকেই ঢিমে তালে চলছে রংপুর সিটি কর্পোরেশন। প্রতি বছরের বাজেটে তেমন বরাদ্দ না মেলায় কর্মকর্তা কর্মচারীদের বেতন থেকে শুরু করে নগর উন্নয়নের জন্য নির্ভর করতে হয় রাজস্ব আদায়ের উপরে। তবে চলতি অর্থবছরের 2 মাস বাকি থাকলেও এখন পর্যন্ত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে অনেকটা পিছিয়ে রয়েছে সিটি কর্তৃপক্ষ। চলতি অর্থবছরে হোল্ডিং ট্যাক্সের লক্ষ্যমাত্রা 18 কোটি টাকা নির্ধারণ করা হলেও এখন পর্যন্ত আদায় হয়েছে 10 কোটি 46 লাখ। আর লাইসেন্স শাখার লক্ষ্যমাত্রা 5 কোটি টাকা ধরা হলেও আদায় হয়েছে 2 কোটি 80 লাখ টাকা। বিশেষজ্ঞরা বলছেন, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে সিটি কর্পোরেশনকে আরও কার্যকরী পদক্ষেপ নিতে হবে। বিভিন্ন দোকানপাট, হাট বাজার, প্লাস হলো সাইনবোর্ড থেকে, নানান ধরনের বিলবোর্ড থেকে যে আয়গুলো হয়, এই আয়গুলোর যে সঠিক পরিচর্যা এবং সঠিকভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে যেটাকে কালেকশন করতে হবে, সেই জায়গাটায় একটা ঘাটতি রয়ে গেছে। তবে নগর কর্তৃপক্ষ বলছে, লক্ষ্যমাত্রা অর্জনের নিয়মিত মনিটরিং এর পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহণে কঠোর হচ্ছে সিটি কর্পোরেশন। হোল্ডিং ট্যাক্স আদায়ের জন্য 7টি টিম করেছি, সেই 7টি টিম ডোর টু ডোর যাচ্ছে। আমরা আশা করব যে প্রত্যেকেই নোটিশ দেওয়া হয়েছে। নোটিশের পরেও যারা আসছেন না, তখন আমাদের পরবর্তী ধাপগুলো আইনগতভাবে অনুসরণ করতে হবে। কর্তৃপক্ষের তথ্যমতে রংপুর সিটি কর্পোরেশনের 4টি শাখার মাধ্যমে কর আদায় করা হয়। আব্দুল রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। বরাদ্দ বৈষম্যের শিকার হয়ে রংপুর বিভাগে শুধু দরিদ্র মানুষের সংখ্যাই বাড়েনি, বেড়েছে কর্মহীন মানুষও। দীর্ঘদিনেও হয়নি কাঙ্ক্ষিত শিল্পায়ন। ফলে কৃষির উপর নির্ভর করে চলছে উত্তরাঞ্চলের জনগোষ্ঠীর অর্থনীতি। বিগত সরকার 4টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার অনুমোদন দিলেও আটকে আছে ভূমি অধিগ্রহণে। অথচ একই সময়ে ঢাকা ও চট্টগ্রামের অর্থনৈতিক অঞ্চলগুলোতে চলছে ব্যাপক কর্মযজ্ঞ। অর্থনীতিবিদদের মতে, উন্নয়ন বৈষম্য দূর করতে অর্থনৈতিক অঞ্চলগুলো চালুর উদ্যোগ নিতে হবে। নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। একমাত্র উত্তরা বিজেট ছাড়া দীর্ঘ সময় রংপুর অঞ্চলে গড়ে ওঠেনি ভারী কোনো শিল্প কলকারখানা। এখনও এই অঞ্চলের শিল্প আটকে আছে কিছু চালকল, পাট ও ক্ষুদ্র শিল্পে। ফলে বিভাগের 70% মানুষকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষি অর্থনীতির ওপর নির্ভর করতে হচ্ছে। বিগত সরকার দ্রুত অর্থনৈতিক উন্নয়নে পিছিয়ে থাকা অঞ্চলগুলোতে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের উদ্যোগ নিলেও রংপুর অঞ্চলে সেই দৃশ্য প্রতিফলিত হয়নি। এই অঞ্চলে 4টি অর্থনৈতিক অঞ্চল অনুমোদন পেলেও আটকে আছে ভূমি অধিগ্রহণেই। অথচ একই সময়ে শুরু হওয়া ঢাকা ও চট্টগ্রামের অর্থনৈতিক অঞ্চলগুলোতে চলছে ব্যাপক কর্মযজ্ঞ। বাংলাদেশের যে অর্থনৈতিক বৈষম্য আছে, সেই বৈষম্যের শিকার হয়েছে এই উত্তরাঞ্চলের মানুষ। 250 একর জমির মধ্যে 185 একর জমি খাস জমি, বাকি 65 একর জমি একটি ব্যক্তি মালিকানাধীন জমি। মূল্য নির্ধারণ করা হয়েছে সরকারি নিয়ম অনুযায়ী এবং এই টাকাটি সরকারের কাছ থেকে পাওয়ার জন্য আমি ইতিমধ্যে পত্র প্রেরণ করেছি। ব্যবসায়ী নেতারা বলছেন, সম্ভাবনা থাকার পরও বিগত সরকারের বৈষম্য নীতি প্রতিফলিত হয়েছে এই অঞ্চলে। বর্তমান সরকারকে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার তাগিদ তাদের। গত সরকারের আমলে যে সমস্ত মন্ত্রী এমপি ছিল, যে তারা কোনো পদক্ষেপ নেয়নি। পঞ্চগড় একটি অর্থনৈতিক অঞ্চল এই জন্যই দরকার যে এখানকার এগ্রোভেজ যেসব প্রোডাক্ট রয়েছে সেটা একটা এক্সপ্লোর প্রয়োজন। শিল্পায়নে এগিয়ে নিতে এবং কর্মসংস্থান সৃষ্টি করতে অর্থনৈতিক অঞ্চলগুলো পরিকল্পিতভাবে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া জরুরি বলে মনে করেন অর্থনীতিবিদরা। এগ্রিকালচার বেসড এখানের মানুষজন, এখানে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আর অনেকগুলো ইন্ডাস্ট্রি গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে। দিনাজপুরে 308 একর জমির মধ্যে অধিগ্রহণ হয়েছে মাত্র 87 একর, পঞ্চগড়ে 250 একরের মধ্যে 187 একর, আর নীলফামারীতে 106 একর জমি বেজার কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। আর কুড়িগ্রাম বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জন্য 149 একর জমি বরাদ্দ দেওয়া হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। নির্ধারিত ছুটি, প্রাকৃতিক দুর্যোগ, পাবলিক পরীক্ষা ও রাজনৈতিক অস্থিরতায় বছরের অর্ধেকের বেশি সময় বন্ধ থাকছে স্কুলের ক্লাস। 14 মাসের 427 দিনে ক্লাস হয়েছে মাত্র 148 দিন। এমন পরিস্থিতিতে সন্তানের পড়ালেখা নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। তাই বন্ধের দিনগুলোতে পাবলিক পরীক্ষা নেওয়া সহ ছুটি কমানোর পরামর্শ শিক্ষা বিশেষজ্ঞদের। আর আলাদা পরীক্ষা কেন্দ্র নির্মাণ সহ অনলাইন শিক্ষা কার্যক্রম জোরদার করে ক্লাসের ক্ষতি পুষিয়ে নেওয়ার কথা জানিয়েছে শিক্ষা অধিদপ্তর। শাকির আহমেদের রিপোর্ট। টানা 40 দিনের ছুটি শেষে এপ্রিল থেকে রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ক্লাস শুরুর কথা থাকলেও এই প্রতিষ্ঠানটি এসএসসি পরীক্ষা কেন্দ্র হওয়ায় আবারও প্রায় 1.5 মাসের বন্ধের কবলে। এতে করে শিক্ষার্থীরা ক্লাসের দেখা পাচ্ছে না টানা প্রায় 3 মাস। এই অবস্থা হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠানের। এখানেই শেষ নয়, আগামী জুন মাসে এইচএসসি পরীক্ষার কারণে আরেক দফা 1 মাস বন্ধ থাকবে কলেজ ও কলেজ সংযুক্ত স্কুল। তাই এই বন্ধে সন্তানের পড়ালেখা নিয়ে উৎকণ্ঠায়
অভিভাবকরা। আগের সপ্তাহে বন্ধ ছিল একদিন, ইদানিং এই সরকার বন্ধ দিয়েছে 2 দিন, যার কারণে আমার শিক্ষা ঘন্টা কমে গেছে। 40 দিন গেল রমজানের বন্ধ, আবার একদিন খুলে দেখেন আবার এসএসসি পরীক্ষার বন্ধ। বাচ্চাদের লেখাপড়া লাগে সম্পর্ক নাই। জরিপ বলছে 2023 সালের আগস্ট থেকে 2024 সালের সেপ্টেম্বর পর্যন্ত 14 মাসের 427 দিনের মধ্যে মাত্র 148 দিন স্কুল খোলা ছিল। আর পূর্ব নির্ধারিত ছুটি, প্রাকৃতিক দুর্যোগ ও রাজনৈতিক অস্থিরতায় 279 দিন স্কুল বন্ধ ছিল। 14 মাসের একটি স্ট্যাটিস্টিক্স দিয়েছিলাম, সেখানে 427 দিনের মধ্যে মাত্র 148 দিন স্কুল খোলা ছিল, সেটা সরকারি হিসাবে। বাট বাস্তবে আরও কম খোলা ছিল, তারা স্কুলে যায় না, বিভিন্ন অপকর্মের সাথে যুক্ত হয়ে। শুক্র ও শনিবার সহ বন্ধের দিনগুলোতে পাবলিক পরীক্ষা নেওয়া হলে মাসের পর মাস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সংস্কৃতি থেকে অনেকটাই নিষ্কৃতি পাওয়া সম্ভব বলছেন শিক্ষা বিশেষজ্ঞরা। বন্ধের দিনগুলোতে কিন্তু এই সমস্ত পাবলিক পরীক্ষাগুলো যদি আয়োজন করা যায় তাহলে কিন্তু শিক্ষার্থীদের এই যে বিদ্যালয় বন্ধের যে উৎসব, এটি কিন্তু হয় না। দ্বিতীয় যেটা হতে পারে সেটা হলো যে 2টা স্লট তৈরি করা যেতে পারে, যে স্লটে পরীক্ষা হবে ওই স্লটে পরীক্ষা হলো, বাকি স্লটগুলোতে বিদ্যালয় খোলা রাখার ব্যবস্থা। তবে ক্লাস বন্ধ থাকায় যে ঘাটতি হচ্ছে তা পুষিয়ে নিতে অনলাইনেও শিক্ষা কার্যক্রম জোরদারের পরিকল্পনা করছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। এছাড়া প্রতি উপজেলা একটি করে পরীক্ষা কেন্দ্র নির্মাণের বিষয়টি সরকারের বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছে অধিদপ্তর। উপজেলা পর্যায়ে বা জেলা পর্যায়ে এক্সাম সেন্টার তৈরি করে সেখানে সবগুলো পরীক্ষার যদি ব্যবস্থা করা যায়, এটা খুবই ভালো একটা কাজ হবে, ফলে শ্রেণী কার্যক্রম ব্যাহত আর হবে না। এক শিফটে ক্লাস, অন্য শিফটে পরীক্ষা নেওয়া হলেও সমস্যার সমাধান হতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এটাকে আমরা আরো জোরদার করব। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে সংহতি সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ করেন তারা। এ সময় কুয়েট ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ করিয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালানোর অভিযোগ করেন তারা। কুয়েট ভিসি হামলাকারীদের পক্ষ নেন বলেও অভিযোগ তোলেন। পরে কুয়েট ভিসির কুশপুত্তলিকা দাহ করেন শিক্ষার্থীরা। বিএনপির এই সন্ত্রাসী গোষ্ঠী যারা আমার ভাইয়ের উপর হামলা চালিয়েছিল, তাদেরকে শেল্টার দেওয়ার জন্য এই বিএনপিপন্থী ভিসি মাসুদ আজ কুয়েটকে গত 2 মাস ধরে বন্ধ রেখেছে। যে শিক্ষা প্রতিষ্ঠানের ভিসি তার শিক্ষার্থীদের উপর বহিরাগত বিএনপি এবং বিভিন্ন দলীয় সন্ত্রাসীদের এনে হামলা করায় এবং মামলার হুমকি পর্যন্ত দেয়, তাদেরকে রেখে আপনারা একটি বিশ্ববিদ্যালয় কিভাবে চালাবেন? ছাত্রলীগের আমলে আমাদের উপরে হামলা হতো, আবার আমাদের উপরে মামলা হতো, ঠিক সেম কালচারই এখন আমরা আবার দেখতেছি। ওষুধ সংকট দেখা দিয়েছে ঠাকুরগাঁওয়ের কমিউনিটি ক্লিনিকগুলোতে। সংশ্লিষ্টরা বলছেন আগে 27 ধরনের ওষুধের সরবরাহ ছিল, বর্তমানে 7 প্রকার ওষুধের সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি বাকি ওষুধও চাহিদা অনুযায়ী মিলছে না। এ কারণে বেশি দামে ওষুধ কিনছেন সেবা প্রত্যাশীরা। তবে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস সিভিল সার্জনের। জিয়াউর রহমান বকুলের রিপোর্ট। দেশের তৃণমূল পর্যায়ে সরকারি স্বাস্থ্যসেবা দেওয়া হয় কমিউনিটি ক্লিনিকে। প্রাথমিক স্বাস্থ্যসেবা সহ বিভিন্ন রোগের বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয় এসব কেন্দ্র থেকে। শুক্রবার ব্যতীত সপ্তাহের 6 দিন সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত এসব ক্লিনিকের কার্যক্রম থাকার কথা। তবে ঠাকুরগাঁও সদরের বেশিরভাগ ক্লিনিক বন্ধ হয়ে যায় নির্ধারিত সময়ের আগে। এলাকাবাসী বলছেন ক্লিনিকগুলোতে চাহিদা মাফিক ওষুধ মিলছে না, এ কারণে অন্য জায়গায় গিয়ে বেশি দাম দিয়ে ওষুধ কিনছেন তারা। এখন ওষুধ নাই বলছে, এখন ঘুরে যাইতে হবে। ওষুধ আগের থেকে অনেক কম, আর আগে ওষুধ অনেক প্রচুর দিত, কিন্তু এখন অর্ধেকে ওষুধ দিচ্ছে না। ডায়রিয়া, নিউমোনিয়া সহ বিভিন্ন ধরনের রোগের কিন্তু আমরা আগে ওষুধ পাইতাম, এখন সেই ওষুধগুলো পাচ্ছি না। সরকার যেন আমাদের ওষুধ অনেক বৃদ্ধি করে দেয়, কারণ গ্রামের মানুষ এই সুবিধা যেন ভোগ করতে পারে। কমিউনিটি ক্লিনিকের কর্মকর্তারা বলছেন আগে 27 প্রকার ওষুধ সরবরাহ ছিল, বর্তমানে 7 প্রকার ওষুধের সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি বাকি ওষুধও চাহিদা অনুযায়ী মিলছে না। আগে উপকার হতো, মানে একটা ট্যাবলেট খেলে তাদের একবারে ওষুধ সুস্থ হয়ে যাইতো। এখন এইগুলা ওষুধ না পাওয়ার কারণে তারা ক্লিনিকে সেবা নিতে আসলেও তাদেরকে ঘুরে যাইতে হচ্ছে। লোকজন আসে, ঘুরে যাচ্ছে, ঠিকমতো ওষুধ দিতে পারি না। সেবা মান আগের চেয়ে, ওষুধ যদি না থাকে আমি সেবাটা কেমনি দেব? মানুষ তো ওষুধের জন্য আসতেছে এখানে। তবে ওষুধের সংকটের বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস সিভিল সার্জনের। সদর উপজেলায় বর্তমানে ওষুধের সংকট সেইভাবে নাই, তারপরে যদি ওষুধ সংকট থাকে
আমরা স্থানীয়ভাবে এটা খতিয়ে দেখব। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে ঠাকুরগাঁয়ে 53টি ইউনিয়নে 146টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। কুড়িগ্রাম পৌরসভার টাপু ভেলাকোপা সড়কে 8 বছর ধরে ভেঙে আছে ব্রিজের সংযোগ সড়ক। চলাচলের একমাত্র রাস্তা হওয়ায় বাঁশ ও কাঠ দিয়ে পাটাতন তৈরি করে ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন স্থানীয়রা। দ্রুত সংযোগ সড়ক নির্মাণের আশ্বাস পৌর প্রশাসকের। বাদশা সৈকতের তথ্য ও জামিল মিয়ার ছবি নিয়ে রিপোর্ট। ভাঙা ব্রিজ, এক পাশে কাঠ ও বাঁশ দিয়ে বানানো হয়েছে পাটাতন। উপায় না পেয়ে ঝুঁকি নিয়েই এ পথ দিয়ে প্রতিদিন অনেকটা বাধ্য হয়ে যাতায়াত করেন বাসিন্দারা। কুড়িগ্রাম পৌরসভার টাপু ভোলাকোপা সড়কের হানাগর এলাকায় 2011 সালে নির্মাণ করা হয় 60 ফুট দৈর্ঘ্য ও 10.5 ফুট প্রস্থের ব্রিজটি। 2017 সালের বন্যায় ব্রিজের সংযোগ সড়ক ধসে যায়। এরপর থেকে ভঙ্গুর অবস্থায় পড়ে থাকে দীর্ঘদিন। ব্রিজটি মেরামতে বিগত সরকারের পক্ষ থেকে কোনো সাড়া না পেয়ে নিজ উদ্যোগে কাঠ ও বাঁশ দিয়ে জোড়াতালির পাটাতন নির্মাণ করেন স্থানীয়রা। 3 হুইলার ও মোটরসাইকেল পারাপার হলেও আটকে যায় অ্যাম্বুলেন্স। মাঝে মাঝে ব্রিজ এমন জরুরি উকি এসে নিয়ে যাওয়ার কোনো সমস্যা, নিয়ে যেতে পারি না। ওটা ধরিয়ে আসলে মনে করো ব্রিজ কাপে খুঁড়ি মনে করো আলগা হয়ে যায়। বাঁশ কাঠ শাখো দিয়ে কোনো মতে আমি উঠতেছি, এই ব্রিজের কোনো মূল্য আছে? জনদুর্ভোগ কমাতে আপাতত নির্মাণ হবে কাঠের সেতু। দ্রুতই ব্রিজ নির্মাণের আশ্বাস পৌর প্রশাসকের। পৌরসভা উন্নয়ন যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পে আমরা প্রস্তাব প্রেরণ করেছি। সেই প্রকল্প থেকে ইতিমধ্যে আমাদের যে টোপোগ্রাফিক্যাল যে সার্ভেগুলো আছে সেগুলো করা হয়েছে। আমরা আশা করছি যে ব্রিজের ডিজাইন এবং সব কাজ টেন্ডারের কাজ শেষ করে খুব শীঘ্রই নির্মাণ কাজ শুরু করা যাবে আশা করি। 2011-12 অর্থ বছরে 1,25,00,000 টাকা ব্যয়ে কুড়িগ্রাম পৌরসভার টাপু ভোলাকোপা হানাগর সড়কে নির্মাণ করা হয় ব্রিজটি। 3টি ইউনিয়ন সহ পৌরসভার প্রায় 50,000 মানুষের যাতায়াত হয় এই সড়ক দিয়ে। সময় সংবাদ, কুড়িগ্রাম। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াতের শুধু পৈতৃক বসতবাড়ি ছিল 350 বিঘা জমির উপর। এর মধ্যে বর্তমানে টিকে আছে মাত্র 72 শতক। বিগত কোনো সরকারি মহিয়সী এই নারীর পৈতৃক ভূমি উদ্ধারের পদক্ষেপ নেয়নি। ভবিষ্যৎ প্রজন্মের কাছে বেগম রোকেয়ার বীরত্বগাথা স্মৃতি সংরক্ষণে বর্তমান সরকারকে কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। এদিকে জেলা প্রশাসক জানিয়েছেন বেগম রোকেয়ার পৈতৃক জমি উদ্ধারে এরই মধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের প্রতিবেদন। প্রথা ভেঙে নারীদের অধিকার বোধ জাগানোর দায়িত্ব নিয়েছিলেন বেগম রোকেয়া সাখাওয়াত। শিক্ষার আলোয় আলোকিত করার পাশাপাশি নারীদের আত্মমর্যাদা জাগরণের প্রেরণা হয়েছিলেন বেগম রোকেয়া। 1880 সালের 9 ডিসেম্বর রংপুরের পায়রাবন্দের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এই মহিয়সী নারী। জমিদার পরিবারে জন্ম নেয়া বেগম রোকেয়ার বিশাল পৈতৃক জমি, বাস্তবিটা সবই ধীরে ধীরে দখল হয়েছে। অবশিষ্ট 72 শতকের মধ্যে 40 শতকে গড়ে উঠেছে বেগম রোকেয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, 2 শতকে বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্র আর 30 শতক বসতভিটা হিসেবে সংরক্ষণ করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। বেগম রোকেয়া তার নিজের লেখা বইতেই জানিয়েছিলেন তাদের পৈতৃক বসত বাড়ি ছিল 350 বিঘা জমির উপর। অথচ 1940 সালের রেকর্ডে তাদের পরিবারের কারো নামেই কোনো জমি রেকর্ড হয়নি। এখন শুধু টিকে আছে এই 30 শতাংশ জমি আর কিছু পুরনো ইট পাথরের দেয়াল বহন করছে বেগম রোকেয়ার পৈতৃক বসত বাড়ির স্মৃতিচিহ্ন। তবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে বেগম রোকেয়ার ত্যাগ ও নারীদের অধিকার আদায়ের যে বীরত্বগাথা লড়াই তা ধরে রাখতে কার্যকরী উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন রোকেয়া প্রেমীরা। চাকরির ক্ষেত্রে বলুন, বিভিন্ন ব্যবসায়ী ক্ষেত্রে এখন নারীরা এগিয়ে আসছে, এটি আমাদের জন্য উদ্ভূতের জায়গা। সেটি বেগম রোকেয়ার সেই সময়ের থেকে চলে আসা। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন একজনই আমাদের অহংকার। আমরা চাই যে রোকেয়ার এই জমিগুলো উদ্ধার করে রোকেয়া স্টেট নাম দিয়ে এই জমিগুলো রাখা হোক। জেলা প্রশাসক জানালেন বেগম রোকেয়ার পৈতৃক জমি উদ্ধারে একটি তদন্ত কমিটি গঠনের পাশাপাশি প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। সরজমিনে একটা তদন্ত আমাদের কার্যক্রম শুরু করা হবে খুব শিগগিরই, যে আসলে মূল প্রপার্টিটা ওনার কতখানি এবং কতখানি রয়েছে আর কতখানি বেদখল আছে এই বিষয়ে। বেগম রোকেয়ার বেদখল হওয়া পৈতৃক সম্পদ উদ্ধারে 2012 সালে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ নামে একটি সংগঠন উচ্চ আদালতে মামলা করেন, যা এখনও বিচারাধীন। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। পঞ্চগড়ের মাটিতে আবাদ হচ্ছে সুপারফুড কিনোয়া। অপ্রচলিত এই শস্য আবাদে কম খরচে মিলছে অধিক লাভ, তাই চাষে আগ্রহ বাড়ছে স্থানীয় কৃষকদের। তৈরি হচ্ছে বেকারদের কাজের সুযোগও। সোহাগ হায়দারের প্রতিবেদন।
পঞ্চগড় সদর উপজেলার চারুখুড়া গ্রামের বাসিন্দা সাবেক সেনা সদস্য আমিনুর রহমান আমিন চাকরি শেষে ফিরে উদ্যোক্তা হয়ে অর্জন করেছেন সাফল্য। বাণিজ্যিকভাবে আবাদ করছেন ভিনদেশি সুপারফুড কিনোয়া। আমি গত বছরে যে চাষ করেছিলাম সেগুলি সম্পূর্ণ বিক্রি হয়ে গেছে এবং এখনো আমার কাছে অনেক চাহিদা আছে। কম খরচে উৎপাদন ও বেশি লাভ হওয়ায় কিনোয়া চাষে আগ্রহ বাড়ছে স্থানীয়দের। দেখতেছি যে আমিনুল ভাইটা যতটুকু করছে তাতে করে খুব লাভবান করছে, আমরা আগামীতে করব। আমরা সপরিবারে কিনোয়া করার চেষ্টা করব এবং তার কাছে বীজ নেওয়ার জন্য আমি এখানে আছি। আগামীতে এই শস্য আবাদ বাড়বে বলে জানিয়েছে কৃষি বিভাগ। এটা আমাদের খাদ্য তালিকায় যদি আমরা রাখতে পারি তাহলে পুষ্টি নিরাপত্তা নিশ্চিত সহ আমরা সেখান থেকে অনেক পুষ্টি উপাদান পাবো। জেলায় বর্তমানে 21 বিঘা জমিতে এই সুপারফুড আবাদ হচ্ছে বলে জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়। ইউক্রেন যুদ্ধ বন্ধে সরাসরি শান্তি আলোচনায় আগ্রহ প্রকাশ করলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রায় 3 বছর পর যুদ্ধবিরতির সুযোগে দ্বিপাক্ষিক আলোচনার প্রস্তাব দিলেন তিনি। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন বেসামরিক স্থাপনায় হামলা বন্ধের জন্য আলোচনায় বসতে রাজি কিয়েভ। তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন মস্কো শুধু ইউক্রেন নয় যুক্তরাষ্ট্রের সঙ্গেও শান্তি বজায় রাখার উদ্যোগ নিয়েছে। ইস্টার সানডে উপলক্ষে রাশিয়া ঘোষিত 30 ঘন্টার যুদ্ধবিরতি শেষে সোমবার ফের শুরু হয় পাল্টাপাল্টি হামলা। এদিন 20 মিনিটের ব্যবধানে কুর্স্ক ও বেলগরদে শতাধিক ইউক্রেনীয় ড্রোন ভূপাতিতের দাবি করে রাশিয়া। আর ইউক্রেনের দাবি 96 রুশ ক্ষেপণাস্ত্রের মধ্যে 42টি ভূপাতিত করেছে তারা। এছাড়া 24 ঘন্টায় সম্মুখ যুদ্ধ হয়েছে অন্তত 96টি। এমন সংঘাতের মধ্যেই ইউক্রেনের সঙ্গে সরাসরি শান্তি আলোচনার প্রস্তাব নিয়ে কথা বললেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয় 3 বছরের যুদ্ধাবস্থার মধ্যে পুতিনের এমন প্রস্তাব এবারই প্রথম। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে পুতিন বলেন মস্কো সবসময় শান্তি প্রতিষ্ঠার উদ্যোগকে স্বাগত জানায়। এ সময় কিয়েভের পক্ষ থেকেও একই ধরনের মনোভাব প্রত্যাশা করেন তিনি। পুতিনের এমন বক্তব্যের পরে ব্যাখ্যা দিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। সাংবাদিকদের তিনি বলেন প্রেসিডেন্ট যেহেতু বেসামরিক স্থাপনায় হামলা বন্ধের বিষয়ে কথা বলেছেন সেহেতু তিনি দ্বিপাক্ষিক ও শান্তিপূর্ণ আলোচনার কথাই বুঝিয়েছেন। পুতিনের বক্তব্যের প্রতিক্রিয়া দেখিয়েছেন ভলোদিমির জেলেনস্কিও। তিনি বলেন বেসামরিক স্থাপনায় হামলা বন্ধে প্রস্তুত কিয়েভ। লন্ডনে আসন্ন বৈঠকের মূল লক্ষ্যই হবে যুদ্ধবিরতির জন্য চাপ বাড়ানো। সেখান থেকেই স্থায়ী শান্তির ভিত্তি গড়ে তুলতে হবে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী 2022 সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর দুই পক্ষের মধ্যে এখনও সরাসরি আলোচনা হয়নি। শান্তি প্রতিষ্ঠায় দুই পক্ষের মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় সম্প্রতি মধ্যস্থতা থেকে সরে যাওয়ার হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের এমন হুঁশিয়ারি রাশিয়া ইউক্রেনকে চাপে ফেলেছে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। নাদিম মারজান, সময় সংবাদ। গাজা উপত্যকায় ফের বেসামরিক মানুষের উপর নির্বিচারে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। সোমবার ভোর থেকে চালানো হামলায় নিহত হয়েছে অন্তত 29 জন। এর মধ্যে বহু হতাহত হয়েছে আশ্রয় শিবিরও। যুদ্ধবিরতি ও বন্দিমুক্ত আলোচনায় অগ্রগতি না হওয়ায় মানবিক সহায়তায় অবরোধ আরও বাড়ানোর প্রস্তাব উঠেছে ইসরায়েলি মন্ত্রিসভায়। গাজা যেন নরক যন্ত্রণার আরেক নাম। উপত্যকাটির চারপাশে ধ্বংসস্তূপ, রক্ত আর স্বজন হারানোর আর্তনাদ। স্থানীয় সময় সোমবার ভোর থেকে একের পর এক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। দেইর আল বালাহ, বুরেইজ শরণার্থী শিবির, জেইতুন কোনো এলাকায় রেহাই পায়নি। বাড়িঘর, বাজার, এমনকি অ্যাম্বুলেন্স আর উদ্ধারকর্মীর ওপরও চালানো হয় মুহুর্মুহু হামলা। গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় জানায় উপত্যকাটি ছেড়ে বাসিন্দারা অন্য দেশে যাচ্ছে এমন ভুয়া প্রচার চালাচ্ছে ইসরায়েল। গুজব ছড়ানো হচ্ছে ইসরায়েলের রামন বিমানবন্দর দিয়ে অন্য দেশে যাওয়া যাবে। এর পেছনের উদ্দেশ্য গাজা সিটি জনশূন্য করা। এদিকে সোমবারই ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র জানান গাজার উত্তর, দক্ষিণ এবং এর বাইরেও হামাসকে তাড়া করা হবে। অঞ্চলটি পুরোপুরি আলাদা করা হয়েছে। এদিকে যুদ্ধবিরতি ও বন্দিমুক্তি আলোচনায় অগ্রগতি না হওয়ায় মানবিক সহায়তা কর্মসূচিতে অবরোধ আরও বাড়ানোর প্রস্তাব উঠছে ইসরায়েলি মন্ত্রিসভায়। এর মধ্যেই ডানপন্থী মন্ত্রীদের পক্ষ থেকে পূর্ণাঙ্গ সামরিক অভিযানের দাবি উঠেছে। অঞ্চলটির বর্তমান পরিস্থিতি নিয়ে ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহু আলাপ করবেন বলে জানিয়েছে একাধিক সূত্র, যেখানে প্রাধান্য পাবে যুদ্ধবিরতি, ইরান ইস্যু ও বন্দিমুক্তি।
নাদিম মারজান, সময় সংবাদ। মার্কিন ভাইস প্রেসিডেন্টের ভারত সফরের প্রথম দিনেই গুরুত্ব পেল বাণিজ্য চুক্তি। ডোনাল্ড ট্রাম্পের শুল্ক তৎপরতার মধ্যে ভ্যান্সের এ সফরকে বেশ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। নরেন্দ্র মোদীর বাসভবনে দুই নেতার বৈঠকে আলোচনা হয়েছে চীনের প্রভাব মোকাবিলায় কৌশলগত অংশীদারিত্ব ও আঞ্চলিক নিরাপত্তা নিয়েও। লাল গালিচা সংবর্ধনার মধ্য দিয়ে ভারতে পা রাখেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। দিল্লির পালাম টেকনিক্যাল এরিয়ায় ভ্যান্সকে অভ্যর্থনা জানায় দেশটির সামরিক বাহিনী। সফর সঙ্গী হিসেবে ভ্যান্সের সঙ্গে রয়েছেন তার ভারতীয় বংশোদ্ভূত স্ত্রী উষা ভ্যান্স ও 3 সন্তান। ভ্যান্সের এই সফর এমন সময় যখন যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য যুদ্ধ নতুন উচ্চতায়। পাশাপাশি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত সহ বিভিন্ন দেশের পণ্যের ওপর 26% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন, যদিও তা আপাতত 90 দিনের জন্য স্থগিত। এই বিরতির মধ্যেই দ্রুত বাণিজ্য চুক্তির চেষ্টা করছে নয়াদিল্লি। প্রথম দিনই প্রধানমন্ত্রীর বাসভবনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসেন ভ্যান্স। আলোচনায় উঠে আসে বাণিজ্য চুক্তি দ্রুত চূড়ান্ত করা এবং দুই দেশের মধ্যে 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ $500 বিলিয়ন উন্নীত করার লক্ষ্য। এছাড়াও নিরাপত্তা, আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি এবং চীনের প্রভাব মোকাবিলায় কৌশলগত অংশীদারত্ব নিয়েও আলোচনা হয় দুই নেতার। ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচনে জেডি ভ্যান্সের এই সফর কতটা ফলপ্রসূ হয় তা নির্ভর করছে আসন্ন দিনগুলোতে আলোচনার ফলাফলের ওপর। নাদিম মারজান, সময় সংবাদ। ভারতের ঝাড়খণ্ডে সেনাবাহিনীর সঙ্গে মাওবাদীদের সংঘর্ষে অন্তত 8 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার ভোরে রাজ্যের বোকারো জেলায় দুপক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। এ সময় মাওবাদীদের এক নেতা সহ অন্তত 8 জন নিহত হন বলে দাবি করে পুলিশ। নিহত এই নেতার মাথার দাম ছিল 1 কোটি রুপি। এছাড়া এদিন ঘটনাস্থলে অভিযান চালিয়ে বেশ কিছু স্বয়ংক্রিয় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে নিরাপত্তা বাহিনী। পৃথিবীর 140 কোটি ক্যাথলিক বিশ্বাসীর আধ্যাত্মিক অভিভাবক পোপ ফ্রান্সিসের মৃত্যুর কারণ জানিয়েছে ভ্যাটিকানের চিকিৎসক দল। মৃত্যু সনদে বলা হয়েছে মস্তিষ্কে রক্তক্ষরণ ও হৃদযন্ত্র বিকল হয়ে পোপ মারা গেছেন। এদিকে পোপ ফ্রান্সিসকে সেন্ট পিটার্স ব্যাসিলিকার পরিবর্তে সমাহিত করা হবে রোমের সান্তা মারিয়া মেজরে ব্যাসিলিকায়। গত 100 বছরের 3 কফিনের ঐতিহ্য ভেঙে একটি কাঠ ও দস্তার কফিনে সমাহিত করা হবে তাকে। শান্ত বিমর্ষ সেন্ট পিটার্স স্কয়ার, সাদা পতাকার নিচে প্রার্থনায় মগ্ন শত শত মানুষ। ভ্যাটিকানের ঘোষণায় জানা যায় স্থানীয় সময় সোমবার সকাল 7:35 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পোপ ফ্রান্সিস। এ ঘোষণার পর পৃথিবীর 140 কোটি ক্যাথলিক বিশ্বাসীর মাঝে নেমে আসে শোকের ছায়া। মাত্র 5 সপ্তাহ আগে দ্বিতীয়বারের মতো নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন পোপ ফ্রান্সিস। তার মৃত্যুর পর ভ্যাটিকানের চিকিৎসক দল জানিয়েছে মস্তিষ্কের রক্তক্ষরণ ও হৃদযন্ত্র বিকল হয়ে মারা গেছেন এই আধ্যাত্মিক নেতা। পোপের মৃত্যুতে আর্জেন্টিনা, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, ভারত, দক্ষিণ আফ্রিকা, ফিলিপিন্স, ব্রাজিল, স্পেন থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের ফিলিস্তিন, মিশর, ইথিওপিয়া, তিব্বত এমনকি ইরান পর্যন্ত শোক জানিয়ে বিবৃতি দিয়েছে। কেউ কেউ তাকে শান্তির দূত হিসেবেও আখ্যা দিয়েছেন। ভ্যাটিকান কর্তৃপক্ষ জানিয়েছে গত 100 বছরের মধ্যে 3 কফিনের ঐতিহ্য ভেঙে একটি কাঠ ও দস্তার কফিনে সমাহিত হবেন পোপ ফ্রান্সিস। তার ইচ্ছে মতো সেন্ট পিটার্স ব্যাসিলিকা নয়, রোমের সান্তা মারিয়া মেজিওর ব্যাসিলিকায় হবে শেষ শয্যা। দীর্ঘ 12 বছরের শাসনকালে ক্যাথলিক চার্চের যৌন নিপীড়ন কেলেঙ্কারি থেকে শুরু করে নারীর অধিকার, অভিবাসী সুরক্ষা, জলবায়ু পরিবর্তন সহ নানা বিতর্কিত সিদ্ধান্তে বারবার শিরোনামে ছিলেন পোপ ফ্রান্সিস। নাদিম মারজান, সময় সংবাদ। ফেডারেশন কাপের রোমাঞ্চকর ফাইনালে আজ ময়মনসিংহে মুখোমুখি হবে বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনী। বর্তমান চ্যাম্পিয়নদের হ্যাট্রিক হারের স্বাদ দিয়ে শিরোপা উৎসব করতে চায় মারুফুল হকের দল। অন্যদিকে রেকর্ড 12 বারের শিরোপা জয়ীদের বিপক্ষে দলগত চেষ্টায় সাফল্য চায় কিংস। রফিকুদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামের মান নিয়ে সন্তুষ্ট দুই দলই। ম্যাচ শুরু হবে দুপুর 2:45।
বৈশাখের বিকেল ময়মনসিংহে ফেডারেশন কাপের শিরোপা জয়ের স্বপ্ন দুদলের ফুটবলারদের চোখে মুখে। ঢাকা আবাহনী ফেডারেশন কাপের রেকর্ড 12 বারের চ্যাম্পিয়ন। তাদের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত 3 বারের শিরোপাজয়ী বসুন্ধরা কিংস। দুদলই কদিন আগে মুখোমুখি হয়েছিল ফেডারেশন কাপের প্রথম কোয়ালিফায়ারে। টাই ব্রেকারে কিংসকে মাটিতে নামিয়েই শিরোপার মঞ্চে জায়গা করে নিয়েছিল আকাশী নীল জার্সিধারীরা। প্রতিশোধের মিশন বর্তমান চ্যাম্পিয়নদের, তবে তাদের সে স্বপ্ন ধূলিসাৎ করে দিতে চায় মারুফুল হকের আবাহনী। রোমাঞ্চকর এক ফাইনালের জন্য প্রস্তুত ময়মনসিংহের রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়াম। মাস্টারমাইন্ড কোচ মারুফুল হকের কৌশলে ফেডারেশন কাপে এবার অপ্রতিরোধ্য ঢাকা আবাহনী। ফাইনালের মঞ্চে আক্রমণে কোচের ভরসা সুমন ও নাইজেরিয়ান এমেকা, মাঝে রাফায়েল হৃদয়, রক্ষণে ইয়াসিন শাকিল। তবে দলটার সবচেয়ে বড় শক্তির জায়গা গোলপোস্টে মিতুল মার্মা। কিংসের যে কোনো আক্রমণ রুখে দিতে দারুণ পারদর্শী তিনি। দলগত চেষ্টায় শিরোপা জয়ের লক্ষ্য আবাহনীর। গোলের খেলা ফুটবল, যে কেউ সুযোগ কাজে লাগিয়ে জয়লাভ করতে পারে। তবে আমরা চেষ্টা করব যাতে আমাদের সর্বাত্মক যে সুযোগগুলি আছে সেগুলি কাজে লাগিয়ে যেন আমরা চ্যাম্পিয়নশিপে অর্জন করতে সক্ষম হই। যদি আমরা আমাদের যে স্বাভাবিক ফুটবলটা আছে খেলতে পারি, তাহলে আমরা ভালো একটা রেজাল্টের প্রত্যাশা করছি। বিপিএল এর টানা 5 বারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের এবার শিরোপার আশা অনেকটাই ক্ষীণ হয়ে গেছে। মধ্যবর্তী দলবদলে শক্তি বাড়াতে এসেছেন 4 বিদেশি। হুয়ান লেসকানো, ডেসিয়েলদের সঙ্গে মিগুয়েলরা যে কোনো সময় বদলে দিতে পারেন ম্যাচের মোড়। দেশীয় তপু, রাকিব ও মোরসালিনরাও প্রস্তুত নিজেদের উজাড় করে দিয়ে শিরোপা উৎসব করতে। আমাদের টিম একটা ভালো পজিশনে এবং সবাই মিলে সুস্থ আছে, সবাই ভালো খেলার জন্য উদ্গ্রীব এবং একটা ভালো ফুটবল হবে, সেই দিক থেকে আমরা এগিয়ে আছি। আমাদের টিম কম্বিনেশন খুবই ভালো এবং আমরা যেভাবে আগাচ্ছি ফেডারেশন কাপে, দেখেন ফেডারেশন কাপে কিন্তু আমরা ফার্স্ট সেমিফাইনাল খেলা আবাহনীর সাথে হারার পরে রহমতগঞ্জের সাথে আমরা জিতে আবার ফাইনাল উঠি। তো এটা আমার কাছে মনে হয় একটা পজিটিভ ব্যাপার এবং লাস্ট ম্যাচে আমাদের লোকাল 2 গোল করেছে, তো এটাও একটা টিমের জন্য পজিটিভ সাইড। এখন পর্যন্ত খেলা দুদলের 18 ম্যাচের মধ্যে 11 জয় নিয়ে এগিয়ে আছে বসুন্ধরা কিংস। 3 জয় আছে আবাহনীর, ড্র হয়েছে 4 ম্যাচ। পারভিন আক্তার, সময় সংবাদ। 2024-25 মৌসুমের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে বিসিসিআই। গেলবারের মতো এবারও এ+ ক্যাটাগরিতে সর্বোচ্চ পারিশ্রমিক পাবেন রোহিত, কোহলি, বুমরা ও রবীন্দ্র জাদেজা। কেন্দ্রীয় চুক্তিতে ফিরেছেন শ্রেয়াস আইয়ার ও ঈশান কিষান। 4 ক্যাটাগরিতে মোট 34 ক্রিকেটারের নাম ঘোষণা করেছে বিসিসিআই, যদিও কোনো ক্যাটাগরিতেই ক্রিকেটারদের বেতন বাড়ানো হয়নি। এ+ ক্যাটাগরিতে থাকা 4 ক্রিকেটার বছরে বেতন পাবেন 7 কোটি রুপি। গত বছর বি ক্যাটাগরিতে থাকা ঋষভ পন্থ এবার আছেন এ ক্যাটাগরিতে, যেখানে তার সঙ্গী মোহাম্মদ সিরাজ, লোকেশ রাহুল, গিল, পান্ডিয়া ও শামি। এ ক্যাটাগরির বেতন 5 কোটি রুপি। বি ক্যাটাগরিতে 3 কোটি রুপি বেতন পাবেন আইপিএলে কিংস 11 পাঞ্জাব মাতানো শ্রেয়াস। আর সি ক্যাটাগরিতে আছেন 19 ক্রিকেটার। প্রথমবারের মতো কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছেন জুরেল সরফরাজ, নীতিশ রেড্ডি, অভিষেক, আকাশদীপ, বরুণ চক্রবর্তী ও হর্ষিত রানা। আর বাদ পড়েছেন অশ্বিন, শার্দুল ঠাকুর সহ 9 ক্রিকেটার। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আর্থনা শীর্ষ সম্মেলনে যোগ দিতে কাতারে প্রধান উপদেষ্টা। দোহায় লাল গালিচা সংবর্ধনা। 4 দিনের সফরে গুরুত্ব পাবে শ্রমবাজার ও জ্বালানি সহযোগিতা। ছিনতাই দেখে চিৎকার, ক্ষুব্ধ হয়ে ঢাকা পলিটেকনিকের ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা। তেজগাঁওয়ের ঘটনাস্থলের কাছে পুলিশের টহল টিম থাকলেও এগিয়ে আসেনি, অভিযোগ স্বজনদের। এবং সীমান্তে 5 বছরে বিএসএফের গুলিতে 151 বাংলাদেশি নিহত। সবচেয়ে বেশি হত্যা রংপুর বিভাগে। চোরাচালান বন্ধ ও সহিংসতা কমাতে দ্বিপাক্ষিক চুক্তিতে জোর দেওয়ার পরামর্শ। এই ছিল সকালের সময়। সঙ্গেই থাকুন সময়ের।